ঢাকা শহরে আমরা অনেক হাই রাইজ বিল্ডিং দেখতেছি, প্লাস শুধু ঢাকা শহর না, এটা এখন বর্তমানে মফস্বল শহরও হয়ে থাকে এবং গ্রাম অঞ্চলও হয়ে থাকে। কেউ আমরা বসবাসের জন্য বিল্ডিং করি, কেউ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করি, কেউ ইন্ডাস্ট্রির জন্য করি। কিন্তু আমরা যেটাই করি না কেন, আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখা খুব জরুরি। এর মধ্যে সর্বপ্রথম হলো আমাদের বিল্ডিংটা যাতে টেকসই এবং বসবাস উপযোগী হয় এবং ব্যবহার উপযোগী হয়। তো যারা আমরা এই কনস্ট্রাকশন কাজগুলো করি, প্লাস আমরা যারা এখানে প্রোডাকশন করি, বিল্ডিং তৈরি করি, দুইটা টিমে আমাদের এখানে কাজ করে। একজন হচ্ছিল মালিক পক্ষ, যিনি তৈরি করেন, আরেকটা হচ্ছিল যারা কনস্ট্রাকশন করেন, সেটা হচ্ছিল শ্রমিক পক্ষ। তো এই দুজনেরকে কাজটা সমন্বয় করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছিল ডিজাইন সম্পর্কিত একটা ব্যাপার থাকে, যে বিল্ডিংয়ের ডিজাইনটা করা। তো ডিজাইনটা কেন আমরা করব, একজন ইঞ্জিনিয়ারের কাছে যাইয়ে ডিজাইনটা আমাদের করতে হয়। তার কারণ বিল্ডিংটাকে আমরা কয়তলা বিল্ডিং করতেছি এবং এখানে কি পরিমাণ কি কাজে ব্যবহার করতেছি এবং এখানে কি পরিমাণ লোড আসবে, ওই লোড অনুযায়ী কি রড হবে, কলামের সাইজ হবে, বিমের সাইজ হবে, স্ল্যাবের থিকনেস হবে এবং এগুলা কত দিলে আমাদেরকে এটা বিল্ডিংটা একদম ভালো অবস্থায় থাকবে, আমাদের ব্যবহার করতে পারবো, সেই জিনিসটা একজন ইঞ্জিনিয়ার করতে পারেন। কিন্তু আমরা এই জিনিসটাকে খেয়াল করতে হলে ইঞ্জিনিয়ারকে ছাড়া আমরা নিজেদের মতো করে করতে গেলে অনেক সময় হয় আমাদের খরচ অনেক বেশি পড়ে যাবে, হয় আমাদের কম হয়ে যাবে। কম হয়ে যাওয়া মানে বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতি, আর বেশি যদি হয় তো সেটাও আমাদের অর্থনৈতিক ক্ষতি। তো আমরা চাচ্ছি অ্যাকুরেট জিনিসটা হোক, যেটা করতে গেলে আমাদেরকে খেয়াল রাখা দরকার যে ডিজাইন এবং ডিজাইনের যে সব ক্যালকুলেশন করে ডিজাইন দিবেন ইঞ্জিনিয়ার, সেটা যাতে অনুসরণ করা হয়। যারা আবাসন আমরা তৈরি করি, এর ভিতরে বিভিন্ন ডেভেলপাররা আছেন, বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি, যারা কন্ট্রাক্টর বলি বা কনস্ট্রাকশন কোম্পানি বলি, তারা আছেন। তাদেরকে কাজ করার সময় ইঞ্জিনিয়ারের ডিজাইনটা ফলো করা অত্যন্ত জরুরি। যাতে ডিজাইন ফলো করে কাজটা করা হয় সেটা করতে হবে। এবং মালিকদেরকে এই জিনিসটা খেয়াল রাখা খুব দরকার যে আপনারা যখন কাজটা কনস্ট্রাকশন করবেন, যে সেটা ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা এবং সেটা অনুসরণ করতেছে কিনা। আর আরেকটা জিনিস আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছিল কনস্ট্রাকশন কস্টটাকে সহনীয় পর্যায়ে রেখে কাজটা করা। তো এটা করার জন্য আমাদের প্রথম দরকার যে অ্যাকুরেট ডিজাইনটা যাতে অ্যাকুরেট হয়, একদম অ্যাকচুয়াল ক্যালকুলেশন করে যেখানে যা দরকার সেটা হয়, যাতে ওভার কোনো কিছু না করা হয়। তো একজন ভালো ইঞ্জিনিয়ার সবসময় এই জিনিসটা খেয়াল করেন যে উনি যেখানে যেটা দরকার হবে সেটাই ব্যবহার করবেন। এখন ড্রয়িংটা একটা মেজর ইস্যু, যে ড্রয়িংটা উনি আমাকে ঠিকঠাক মতো ইঞ্জিনিয়ার দিলেন, সেটা আমরা নেব। এখন যখন আমরা এই কাজটা ইমপ্লিমেন্টেশনে যাব, যদি তারা যিনি কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন কন্ট্রাক্টর এবং তার লোকজন যদি ড্রয়িং অনুসরণ না করেন, ড্রয়িংটা ফলো না করে কাজ করেন, তাহলে কিন্তু আমার এই ড্রয়িংয়ের কোনো মূল্য নাই এবং কাজটাও কিন্তু আমাদের ভালো আসবে না। অনেক সময় সাইটে আমরা দেখি কন্ট্রাক্টররা বা তার মিস্ত্রিরা তাদের ইচ্ছা মতো দিয়ে দেয়, এটা এইভাবে দিয়ে দিই, ড্রয়িং আমার দরকার কি, আমরা করে ফেলবো। কিন্তু এই জিনিসটা না করাটাই ভালো। আমরা ড্রয়িংটা ফলো করে এই কাজটা করতে পারলে আমার সব দিক থেকে ভালো, একটা বিল্ডিংয়ের জন্য ভালো হয়। আর এগুলা সব ড্রয়িং ফলো করার জন্য আমাদেরকে সবসময় সাইটে একজন অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার রাখা এবং সে জিনিসটা চেক করা যে ঠিকমতো তারা করছে কিনা। আর আরেকটা জিনিস আমাদের সবচাইতে বেশি দরকার হয় সাইটে, কনস্ট্রাকশন মেটেরিয়াল সিলেকশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমরা কি ব্যবহার করব কাজ করার জন্য। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা খুব ভালো দরকার, সেটা হচ্ছিল একজন ভালো মিস্ত্রি। দেশে কিন্তু অ্যাভেলেবেল, অনেকেই বলে আমরা মিস্ত্রি, কিন্তু একজন দক্ষ মিস্ত্রি এবং যে কাজের জন্য দরকার। আমি রড মিস্ত্রি দিয়ে আমি ঢালাইয়ের কাজ করাইতে চাবো না, ডালার মিস্ত্রি দিয়ে রডের কাজ, শাটার কাজ করাইতে যাব না। শাটার যে মিস্ত্রি তাকে সেটা ভেবে নিতে হবে, রডের জন্য রড মিস্ত্রি নিতে হবে, ব্রিক গাঁথনির জন্য ব্রিক মিস্ত্রি নিতে হবে। এবং যদি আমরা ঢালাই করার সময় ডালার মিস্ত্রি দিয়ে ঢালাই করাইতে হবে। তো ঢালাই করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হয়, যে একটা ভালো কংক্রিটের জন্য দরকার ভালো এগ্রিগেট।
এখন ভালো এগ্রিগেট বলতে আমরা যখন সাইটে তৈরি করি আমার পাথর দরকার, আমার সিমেন্ট দরকার, আমার বালি দরকার এবং রড দরকার। রড আমরা মার্কেটে পাই, ভালো ভালো কোম্পানি আছে, তাদের কাছ থেকে এখন আমরা রড নিয়ে নিতে পারি। সিমেন্ট তৈরি করা থাকে, প্যাকেট করা, তাদের কাছ থেকে আমরা নিয়ে নিতে পারি। কিন্তু পাথর আমাদেরকে মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারি, কিন্তু পাথরটা আমি কি পাথর ব্যবহার করব, কোন ধরনের পাথর আমাদের দরকার, আমাদের একটা ডিজাইনে ইঞ্জিনিয়াররা ওই ডিটেলসটা অনেক সময় দেয় না। তো যখন সাইটে যে লোকটা কাজ করে তাকে ওই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখা দরকার। একটা ভালো পাথর আমাকে সিলেক্ট করে নিতে হবে, সেটা নেওয়ার জন্য আমাদের ডিজাইনে সবসময় লেখা থাকে যে 20 mm ডাউন অথবা 3 ফুট ডাউন, 3/4 ইঞ্চি ডাউন। ডাউন বলতে আমাদেরকে এটাই দেখতে হবে যে এখানে ছোট দানা এবং বড় দানা, মাঝারি দানা, সব রকমের দানাটা যাতে থাকে। এটা হচ্ছিল আমাদের পাথরের একটা ভালো কোয়ালিটি এবং গ্রেড। আরেকটা হচ্ছিল পাথরটা পরিষ্কার থাকা। পাথর যদি কোনো কারণে পাথরে ধুলাবালি থাকে বা মাটি লেগে থাকে বা বিভিন্ন ডাস্ট থাকে, পাতা, লতা পাতা বা বিভিন্ন রকমের অন্যান্য ময়লা আবর্জনা থাকে, এগুলোকে ক্লিন করে নেওয়া। আর ডাস্টটাকে যাতে ওয়াশ করে নেওয়া হয়, আমরা বলি কনস্ট্রাকশন করার সময় পাথরকে প্রয়োজনে হাউজে পালায় ওয়াশ করে নিতে হয় যদি ওই ধরনের বেশি ময়লা থাকে। আর কম ময়লা থাকলে পানি দিয়ে পরিষ্কার করলে হয়, কিন্তু মূল হচ্ছিল পরিষ্কার করা। একই রকম আমাকে বালি, যেটা বালিটা আমরা বর্তমানে আমরা দেশে আমরা যে জিনিসগুলো বলি যে আমরা সিলেট স্যান্ড আর লোকাল স্যান্ড, একটা জিনিসই বলি। এখন সিলেট স্যান্ড মানে লাল বালি, এখন লাল বালি কিন্তু আমার লোকাল স্যান্ডও আছে। অনেকে অনেক সময় অনেক সাইডে গেলে দেখি তারা শুধু লাল বালি নিয়ে আসছে, বলছি এটাই মোটা, আপনার লিখছেন সিলেট স্যান্ড লিখে দিয়েছেন, কিন্তু আসলে সেটা না। আমাদেরকে দরকার হলো বালির একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে যে আমরা বলি যে 2.5 FM। তো 2.5 FMটা এটা হলো ম্যাক্সিমাম থাকবে এবং মিনিমাম থাকবে 1.5 FM। তো 1.5 FM থেকে 2.5 FM সব রকমের দানা যাতে থাকে এবং বালিও একই রকম যাতে পরিষ্কার থাকে। যদি কোনো কারণে বালি পরিষ্কার আমি দেখি পরিষ্কার নাই, তখন কিন্তু আমরা সেই বালিটাকে আমরা ওয়াশ করে নেব। এখন বালি পরিষ্কার কি পরিষ্কার না সেটা অনেক সময় খালি চোখে বোঝা যায় না। তো এই জিনিসটা আমরা সাধারণত কতগুলো আমরা ইঞ্জিনিয়াররা যখন সাইটে যাই তখন আমরা চেক করি। এটা সবাইকে একটু আমি বলি এই জিনিসটা সবাই একটু চেক করে নেবেন। বালিটা প্রথম হাতে নেবেন, হাতে নিয়ে হাতে যদি আমরা এভাবে একটা ঘষা দিই তখন আমাদের হাতের মধ্যে বালির কোনো ধুলা লেগে আছে কিনা আমরা দেখতে পারি। এইটা হচ্ছিল একটা টেস্ট, যে ধুলা যদি লেগে থাকে তাহলে এই বালিটা ওয়াশ করতে হবে। আরেকটা টেস্ট হলো আমরা 1 গ্লাস পানিতে 1 মুঠো বালি আমরা ভিতরে ফেলে দিলাম, দেওয়ার পরে একটু নাড়িয়ে রেখে দিলাম যে কি পরিমাণ ময়লা আছে ওখানে কিন্তু বোঝা যায়, মানে ডাস্ট আছে যেটা গুঁড়া বা ময়লা। তো ওই জিনিসটাকে আমরা বলি যে তখন যদি বেশি থাকে তাহলে অবশ্যই এটা ওয়াশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ময়লার পরিমাণ না কম হবে, মানে পানি গোলা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে ওয়াশ করতে হবে। তা না হলে আমরা ভালো এগ্রিগেট কিন্তু আমরা পাবো না। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছিল এগ্রিগেট আমরা ভালো নিলাম, বালিও ভালো, পাথরও ভালো, সিমেন্টও ভালোটা নিলাম, রডও ভালোটা নিলাম, কিন্তু মিক্সিংটা কিভাবে করা লাগবে, মিক্সিংয়ের একটা রেশিও আমাদের আছে। এই মিক্সিং করার সময় কিন্তু আমি দেখি প্রায় কন্ট্রাক্টররা বা যারা মিক্সিং করে ওরা করে কি ওই চোখে দেখে দেখে পানি দেয়, কি কোনো মেজারমেন্ট নাই পানির। কিন্তু পানি কংক্রিটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে পানিটা আমাকে যাতে সুন্দর মতো পানিটা দেওয়া আমার মাপ মতো যে কত % পানি দেওয়া লাগে, কত লিটার পানি লাগে, ওইটার যে ইঞ্জিনিয়ার যে ডিজাইন রেশিও দিচ্ছে ওই অনুযায়ী লিটার মেপে মেপে যাতে পানিটা দেওয়া হয়, এটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ। কংক্রিট ভালো কংক্রিট হলো এবং ভালো মিক্সিং হলো আমরা কংক্রিটটা ভালো মতো আমরা তৈরি করে নিতে পারি। কনস্ট্রাকশনের জন্য সেটা একটা আমাদের ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা ব্যাপার আমাদের থাকে হলো কনস্ট্রাকশন করার সময় শাটার এবং রড বাইন্ডিং। ভূমিকম্প সহনীয় করার জন্য রডের কিছু ডিটেলিং আমাদের থাকে, যে ডিটেলিংগুলো আমাদের সবসময় ইঞ্জিনিয়াররা যখন ডিজাইন করেন তারা একটা জেনারেল নোটে লিখে দেন যে আমাদের এই জিনিসগুলো ফলো করা খুব দরকার। তার মধ্যে প্রথম হলো কলামের জন্য রিং। এই রিং যখন আমরা তৈরি করি, এই রিংটাকে যে কিভাবে আমাদেরকে তৈরি করে বসাইতে হয়, লাগাইতে হয়, রিংয়ের একটা হুক করা হয়। এই হুকটাকে আমরা সাধারণত সবাই করে কি বরাবর 90 ডিগ্রি করে রেখে দেয়, কিন্তু এটা নিয়ম না, এটা 90 ডিগ্রি না, এটা করতে হবে 135 ডিগ্রি, অর্থাৎ এভাবে একদম গোল হয়ে এভাবে চলে আসবে। এবং এই যে রিংয়ের যে মাথাটা এটা অনেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রেখে দেয়। তো আমরা বলি কি যে 1-1.5 ইঞ্চি, মিনিমাম 3 ইঞ্চি এই রিংটা, এইটাও কিন্তু ইয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর রিংয়ের একটা স্পেসিং দেওয়া থাকে সেটাও দিব। আর আরেকটা ব্যাপার থাকে হলো কলাম এবং বিমের জয়েন্টের ভিতরে আমরা অনেকেই ম্যাক্সিমাম এরা কিন্তু কোনো রিং ব্যবহার করে না, কিন্তু এখানে
আমাদের একই রকম যেভাবে কলামের স্পেসিং আমরা দিচ্ছি কলামে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, আমাকে একই রকম বিমের ভিতরও 4 ইঞ্চি পরপর রিং কিন্তু দেওয়া জরুরি, যেটা অলরেডি আমাদের কিন্তু যখন আমরা ডিটেলিং দিয়ে, যেটা আমি প্রথমেই বলছি জেনারেল নোট দেওয়া হয়, ওই নোটে কিন্তু এটার লেখা থাকে। তারপরও সাধারণত যারা কাজ করান তাদেরকে কিন্তু এই রিংটা অবশ্য ফলো করতে হবে। এটা ভূমিকম্পের জন্য খুব জরুরি একটা জিনিস। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এগুলা আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমার একাডেমিক এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই, বই পুস্তকের থেকেই আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম। তো এই জিনিসগুলো যদি অনুসরণ করে আমরা বিল্ডিং নির্মাণ করি তাহলে এই বিল্ডিংটা আপনাদের জন্য টেকসই, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী ভূমিকম্প সহনীয় ভবন হবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। তো এইভাবে আমাদের একটু কনস্ট্রাকশন এবং ডিজাইন সব কিছু অনুসরণ করেই বিল্ডিংটা করা জরুরি। থ্যাংক ইউ।